খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রকৃতির রুদ্ররোষে পাকিস্তান, বৃষ্টি হরপা বানে মৃত্যু মিছিল, প্রাণ গেল 657 জনের। ফের বাংলা বিরোধিতা, 100 দিনের কাজ চালুতে হাইকোর্টের রায়ে আপত্তি, সুপ্রিম কোর্টে কেন্দ্র। তেল মালিশের আছিলায় খাস, কলকাতায় পুত্রবধূকে ধর্ষণ, গ্রেপ্তার শ্বশুর। রোহিঙ্গাদের জেসিবি দিয়ে ওপারে পাঠিয়ে দেব, বিজেপির কাশেম আলীর উস্কানিতে কি বলল তৃণমূল। বিহারের বাদ যাওয়া 65 লক্ষ ভোটারের নামের তালিকা প্রকাশ কমিশনের। ফের নীলগ্রাম, মিরাটের স্মৃতি ফিরল রাজস্থানের আলওয়ারে, বেপাত্তা স্ত্রী ও সন্তানরা। গভীর নিম্নচাপ, মঙ্গলবার দুপুরেই কোথায় আছড়ে পড়বে বৃষ্টি। সেদিন কোন কোন পুলিশের স্ত্রী সাংবাদিক বৈঠক করেছিলেন, সব ঠিকুজি গোষ্ঠী দেখে দিলেন শুভেন্দু। ভারতীয় বাবার বাংলাদেশি ছেলে কেঁচো খুঁড়তেই বেরোলো কেউটে। একসঙ্গে 3 বিরোধী, তৃণমূলকে হারিয়ে মহাজোটে জয় দেখছে বিজেপি, কংগ্রেস, সিপিএম। দীপাবলিতে মোদীর উপহার নয়া জিএসটি, কত কোটি ক্ষতি হতে পারে দেশের জিডিপির। আমন্ত্রণ পেয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে থাকবেন না মুখ্যমন্ত্রী, সূত্র। বন্ধ দোকানপাট, চলছে না বাস, বিজেপির 12 ঘন্টা বন্ধে নিস্তব্ধ খানাকুল। তৃণমূল মারল তৃণমূলকে, তপসিয়ায় গ্রেফতার 25। এবার প্রতি মাসে 5000 ভোটের আগেই বড় ঘোষণা মমতার। বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, বিজেপি নেতাদের চোখ উপড়ানোর হুঁশিয়ারি আব্দুর রহিম বকশির। 100 দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্রকে তোপ, কমিশনকেও তুলোধনা অভিষেকের। সরকারি হাসপাতালের ওপিডিতে 2 ঘন্টা অপেক্ষা, লাইনে দাঁড়িয়ে মৃত্যু 6 বছর শিশুর। সাগর দিঘিতে চলন্ত বাসে আগুন, কন্ডাক্টরের তৎপরতায় প্রাণে বাঁচলেন যাত্রীরা। মেন্টাল হেলথ সার্ভের নামে এনআরসি, এই খেলাটা খেলবেন না, কল্যাণী এইমসের বিরুদ্ধে বিস্ফোরক মমতা। তেল মালিশের অছিলায় খাস, কলকাতায় পুত্রবধূকে ধর্ষণ, গ্রেপ্তার শ্বশুর। প্রৌঢ়কে বাবা বানিয়ে নকল পরিচয়পত্র তৈরি, বাংলাদেশি অনুপ্রবেশকারীর চাঞ্চল্য বসিরহাটে। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন না হওয়ার নেপথ্যে কেন্দ্র, হাইকোর্টে দাবি রাজ্যের। ঘাড়ের উপর শুল্ক খাড়া, ট্রাম্পের মারের দাওয়াই খুঁজতে সপ্তরথীর সঙ্গে জরুরি বৈঠকে মোদি। পুজোর আগে পর্যটকদের জন্য সুখবর, ফের চালু শিলিগুড়ি সিকিম কপ্টার পরিষেবা। এসআইআর নিয়ে উত্তাল সংসদ, কড়া ব্যবস্থা নেওয়া হবে, সমঝে দিলেন বিড়লা। ভোট চুরি বিতর্কে রাহুলের পাশে দাঁড়িয়ে ঝোড়ো ব্যাটিং অভিষেকের। প্রধানমন্ত্রী আসছেন, মেট্রোর নতুন 3টি রুটের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী। বাংলা এসআইআর করতে বাধা দিলে কি হতে পারে বুঝিয়ে দিলেন শুভেন্দু। 100 দিনের কাজের আবেদন করতে গেলেই জুটছে বাংলাদেশি তকমা, বিক্ষোভে ধুন্ধুমার পঞ্চায়েত অফিস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার প্রতি মাসে 5000 ভোটের আগে বড় ঘোষণা মমতার। বিধানসভা নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের অত্যাচার করার যে অভিযোগ উঠেছে, তার মধ্যে মুখ্যমন্ত্রীর ঘোষণা, বাংলায় ফিরলে মিলবে ভাতা। মাসে মাসে ভাতা দেওয়া ছাড়াও এককালীন টাকা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। বাংলায় কাজ নেই বলে বাংলা ছেড়ে চলে যেতে হচ্ছে, এমন অভিযোগও তুলেছিলেন অনেকে। এবার মমতা বলে দিলেন, বাংলায় ফিরে কাজ না পাওয়া পর্যন্ত সাহায্য করবে রাজ্য সরকার। নয়া এই উদ্যোগের নাম শ্রমশ্রী। সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের জন্য প্রচেষ্টা, সমর্থন, স্নেহের পরশের মতো উদ্যোগ নিয়েছিল রাজ্য। আর এবার শুরু হয়েছে শ্রমশ্রী। মন্ত্রিসভায় পরিকল্পনা পাশ হয়েছে বলে জানিয়েছেন তিনি। মমতা এদিন ঘোষণা করেন, যদি কোনো পরিযায়ী শ্রমিক ভিন রাজ্য ছেড়ে বাংলায় এসে থাকতে চান, তাহলে তাদের আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। প্রথমে বাংলায় ফিরে এলে এককালীন 5000 টাকা দেওয়া হবে, এরপর 1 বছর ধরে মাসে মাসে 5000 টাকা করে দেওয়া হবে। এছাড়াও স্বাস্থ্য সাথী সহ অন্যান্য সরকারি সুবিধা মিলবে বলে উল্লেখ করেছেন তিনি। শ্রম দপ্তর পুরো বিষয়টি দেখবে। আর্থিক সাহায্যের পাশাপাশি শ্রমিকদের নতুন করে কাজ পাওয়ার জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানিয়েছেন মমতা।
ইতিমধ্যে ৭৮ লক্ষ জব কার্ড তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। জানা গিয়েছে, গত কয়েকদিনের মধ্যে যারা ফিরে এসেছেন তাদের মধ্যে ২৭৩০টি পরিবার আছে। পরিবার পিছু ৪ থেকে ৫ জন করে হলে মোট ১০,০০০ মানুষকে ফিরিয়ে আনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন হিসেব দিয়ে বলেন, ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক এতে উপকৃত হবেন। বাংলার বাইরে শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে বলে এদিন ফের একবার সরব হন মমতা। গত কয়েকদিন ধরে ভিন রাজ্যে বারবার পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের অভিযোগ উঠেছে। অভিযোগ যে তাদের অনেকে বাংলাদেশি বলে চিহ্নিত করে অত্যাচার করা হচ্ছে, এমনকি বাংলাদেশে পুশব্যাক করারও অভিযোগ উঠছে। সেই আবহেই মমতার এই গুরুত্বপূর্ণ ঘোষণা। বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, বিজেপি নেতাদের চোখ উপড়ানোর হুঁশিয়ারি আব্দুর রহিম বকশির। বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচারের অভিযোগ উঠছে। বাংলার একাধিক পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে পুশব্যাক করে পাঠিয়ে দেওয়ার মতো ঘটনা সামনে এসেছে। মালদার বাসিন্দা পরিযায়ী শ্রমিক আমির শেখকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে। পরে তিনি পুলিশ প্রশাসনের সাহায্যে নিজের বাড়িতে ফিরে এসেছেন। সেই ইস্যুতেই এবার আক্রমণাত্মক হলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকশি। বিজেপি নেতাকর্মীদের চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। আজ সোমবার সন্ধ্যায় কালিয়াচকের জালালপুরের বাসিন্দা আমির শেখকে সংবর্ধনা দেওয়া হয়। রাজস্থানে পরিযায়ী শ্রমিক হিসেবে তিনি কাজ করতে গিয়েছিলেন। সেই রাজ্যের পুলিশ বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে তাকে গ্রেফতার করেছিল। আমির শেখকে মারধর অত্যাচার করা হয়েছিল বলে অভিযোগ। পরে তাকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। ২২ দিন পর তিনি বাংলায় নিজের বাড়িতে ফিরে আসেন। সেই উপলক্ষে এদিন জালালপুর স্ট্যান্ডে তাকে সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বকশি, মালদা জেলা তৃণমূলের চেয়ারপারসন চৈতালি সরকার, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, সুজাপুরের বিধায়ক আব্দুল গনি, ব্লক তৃণমূল সভাপতি মোহাম্মদ সারিউল সহ অন্য নেতারা। সেখানে মঞ্চ থেকে বিজেপির প্রতি আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। বিধায়ক বলেন, বিজেপিরা যে চোখ দিয়ে বাঙালি ও বাংলাদেশিদের এক করে দেখছে, বিজেপি সেই চোখ উপড়ে ফেলবেন তৃণমূলের কর্মীরা। ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্রকে তোপ, কমিশনকেও তুলোধনা অভিষেকের। ১০০ দিনের কাজ থেকে জল জীবন মিশন, কেন্দ্রের একের পর এক প্রকল্পে বাংলাকে বঞ্চনার অভিযোগ। আরও একবার সেই ইস্যুতে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লি থেকে কলকাতায় পৌঁছে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে একহাত নিলেন তিনি। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও ১০০ দিনের প্রকল্পের বকেয়া টাকা দেয়নি কেন্দ্র। পরবর্তীতে নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র। এই প্রসঙ্গে এদিন অভিষেক বলেন, সরকার হাইকোর্টের নির্দেশ মানছে না, কারণ তারা চায় না বাংলার গরিব মানুষরা টাকা পাক। এই জন্যই আমরা বলি এরা জনবিরোধী, বাংলা বিরোধী সরকার। বিজেপি যেভাবে দেশ চালাচ্ছে তা মানুষ দেখে ফেলেছে, এরা আগাগোড়াই জনবিরোধী। অভিষেক আরও বলেন, বাংলায় হেরে কেন্দ্র আবাস, রাস্তা সহ একাধিক প্রকল্পে রাজ্যের ১,৯৪,০০০ কোটি টাকা আটকে রেখেছে। মোদীকে বলুন আগে সেই টাকা মেটাতে, তারপর বাংলা নিয়ে কথা বলতে। নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও তোপ দাগেন অভিষেক। রবিবার সাংবাদিক বৈঠক করে কোনো প্রশ্নের জবাব কমিশন দিতে পারেনি বলেই জানান তিনি। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বলেন, নির্বাচন কমিশনের যুক্তি গ্রহণযোগ্য নয়। কমিশন ঠিকমতো জবাব দিতে পারেনি, জবাব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে কমিশন। মৃতদের নাম কেন তালিকায় জবাব দিতে পারেনি, মানুষের ভোটাধিকারের মৌলিক অধিকারও কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। মৃত ভোটার প্রসঙ্গে তিনি বলেন, লক্ষ লক্ষ মৃত ভোটারের নাম রয়েছে ভোটার তালিকায়। ওই তালিকার ভিত্তিতেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে। তাহলে যদি সত্যি এসআইআর করতে হয়, আগে লোকসভা ভাঙো। আমরা তো মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছে বিজেপি। তাই কমিশনকে দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। কমিশন বলছে ৭ দিনের মধ্যে হলফনামা না দিলে কোনো দাবির গ্রহণযোগ্যতা থাকবে না। আমি পাল্টা বলি, বিহারে ৬৫ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। কমিশন হলফনামা দিয়ে বলুক, একটা নাম ভুল থাকলে মুখ্য নির্বাচন কমিশনের ইস্তফা দেবেন কি? ভোটার তালিকা থেকে একজনেরও নাম বাদ গেলে ১ লাখ জনতাকে নিয়ে দিল্লিতে আন্দোলনের হুঁশিয়ারিও দেন অভিষেক। সরকারি হাসপাতালের ওপিডিতে ২ ঘন্টা অপেক্ষা, লাইনে দাঁড়িয়ে মৃত্যু ৬ বছরের শিশুর। বড় ঘটনা কলকাতায়, বিনা চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ সরকারি হাসপাতালে। মৃতের পরিবারের দাবি, হাসপাতালে পৌঁছেও যথাসময়ে চিকিৎসা না পেয়ে মারা গিয়েছে বছর ৬-এর ওই শিশু। কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার। ঘটনাটি ঘটেছে বিসিরায় শিশু হাসপাতালে। তবে অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ দায় ঠেলেছে মৃত শিশুর পরিবারের দিকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম সাকিব, বয়স ৬ বছর। সাকিব হাওড়া বাঁকড়ার বাসিন্দা। বেশ কয়েকদিন ধরেই প্রবল জ্বরে ভুগছিল শিশুটি। সোমবার কার্যত বাড়াবাড়ি হয়। তাকে নিয়ে তড়িঘড়ি বিসিরায় শিশু হাসপাতালে নিয়ে আসে তার মা বাবা। সংকটজনক শিশুকে এমার্জেন্সিতে না দেখিয়ে ওপিডিতে পাঠানোর অভিযোগ ওঠে। এরপর ২ ঘন্টা ধরে ওপিডিতে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন সাকিবের পরিবার। শিশুর চিকিৎসার জন্য লাইনে দাঁড়াতেই ছিলেন তারা, কিন্তু তার মধ্যে অত্যন্ত মর্মান্তিক পরিণতি। চিকিৎসার অপেক্ষায় থাকতে থাকতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট সাকিব। বাবার অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর, সিসিটিভি ফুটেজে গাফিলতির প্রমাণও মিলেছে। বিসিরায় শিশু হাসপাতালের অধ্যক্ষ দিলীপ পাল বলেন, এই অভিযোগ সঠিক নয়। বাচ্চার জ্বর ছিল, এখন যদি ১০ দিন বাদে আনে তাহলে আমরাও বাঁচাতে পারতাম না। তবে এমার্জেন্সিতে ভর্তি না নিয়ে ওপিডিতে পাঠানো ঠিক হয়নি, এটা তো নিয়ম নয়। আমরা তদন্ত করে দেখছি, সবটাই আমরা খোঁজ নেব। সিকিউরিটি হয়তো বলেছে আউটডোর চলছে, তবে
সবটাই আমরা খতিয়ে দেখছি। বাচ্চা যদি অত্যাধিক না অসুস্থ হতো তাহলে কি মারা যেত? মৃতের পরিবারের এক সদস্য বলেন, ওর জ্বর হয়েছিল, ওষুধও খাইয়েছিলাম, তবে কমেনি। এরপর উলুবেড়িয়া নিয়ে যাই। ওরা বলল হয় মেডিকেল, না হয় পিজি, নয়তো শিশু হাসপাতালে নিয়ে যান। 11টার সময় এখানে এসেছি, একবার বলছি এখানে যাও, একবার বলছি সেখানে যাও, এরকম করে করেই শেষ হয়ে গেল শিশুটি। মৃত শিশুর মা বলেন, আমি 11টার সময় এসেছিলাম, যখন এই জায়গায় এলাম বললো বেরিয়ে যান, বললো ওখানে গিয়ে দেখান, এমার্জেন্সিতে ভর্তি নেয়নি, ওখান থেকে বের করে দিল, বললো লাইনে গিয়ে কাট করাতে হবে, তারপর বললো ওপিডিতে যাও, একবার বলে এখানে যাও, একবার বলে সেখানে যাও, এই করে করে শেষ হয়ে গেল আমার শিশুটি। সাগরদিঘিতে চলন্ত বাসে আগুন, কন্ডাক্টরের তৎপরতায় বাঁচলেন যাত্রীরা। মুর্শিদাবাদের সাগরদিঘিতে চলন্ত সরকারি বাসে সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। সাগরদিঘির মোরগ্রাম সংলগ্ন দোহাল মোড়ে বাস কন্ডাক্টরের তৎপরতায় গাড়ি দাঁড় করিয়ে যাত্রীদেরকে নামানো হয়। কোনো রকমে প্রাণে বাঁচলেন বাসে থাকা যাত্রীরা। সোমবার সাগরদিঘির মোরগ্রাম সংলগ্ন দোহাল মোড়ে চলন্ত যাত্রী বোঝাই বাসে অগ্নিকাণ্ডটি ঘটে। বহরমপুর থেকে ফারাক্কার দিকে যাওয়ার পথে হঠাৎ সরকারি বাসে আগুন ধরে যায়। আতঙ্কে হুড়োহুড়ি করে যাত্রীরা নেমে পড়েন। প্রাণে বাঁচেন যাত্রীরা। অনেকে আতঙ্কে বাস থেকে লাফ মারেন, যদিও আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরদিঘি থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন। বাসে আগুন লাগার ঘটনায় একটি লেন বন্ধ করে দেওয়া হয়। দমকলের ইঞ্জিন এসে দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে। কিভাবে চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে পুলিশ ও দমকলের পক্ষ থেকে। সোমবার সকালে সাগরদিঘির মোরগ্রাম সংলগ্ন দোহাল মোড়ে চলন্ত বাসে অগ্নিকাণ্ড ঘটে। বহরমপুর থেকে ফারাক্কার দিকে যাওয়ার পথে হঠাৎ স্টেট বাসে আগুন ধরে যায়। আতঙ্কে হুড়োহুড়ি করে সকলেই নেমে পড়েন। কোনো রকমে প্রাণে বেঁচেছেন যাত্রীরা, যদিও আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে সাগরদিঘি থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। মেন্টাল হেলথ সার্ভের নামে এনআরসি, এই খেলাটা খেলবেন না। কল্যাণী এইমসের বিরুদ্ধে বিস্ফোরক মমতা। বিহারে এসআইআর চলছে, বাংলায় এসআইআর হবে কিনা তা নিয়ে জোর চর্চা। যদিও জাতীয় নির্বাচন কমিশন এখনো বাংলার এসআইআর এর দিনক্ষণ নিয়ে কিছুই জানায়নি। সময় মতো জানানো হবে বলেই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। তারই মাঝে বিস্ফোরক অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রী। কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন কল্যাণী এইমসের বিরুদ্ধে মেন্টাল হেলথ সার্ভের নামে ঘুরপথে এনআরসি করার অভিযোগ করলেন তিনি। যদিও কল্যাণী এইমসের এক আধিকারিক এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। রুটিন মাফিক সমীক্ষা বলে দাবি করেছেন আধিকারিক। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কল্যাণী এইমসকে অনেক সাহায্য করেছি, উদ্বোধনের সময় আমাদের জানায় না। মেন্টাল হেলথের নামে পরোক্ষে এনআরসি নামে সার্ভে করছে। কোনো সংস্থা যদি আপনাদের কাছে সার্ভে করতে যায় তাহলে রাজ্য সরকারের কাছে জেনে নেবেন, আর রাজ্য সরকার যখন করবে জানিয়ে দেবে। মেন্টাল হেলথের নাম করে বাড়ি বাড়ি সার্ভে করে একটা পার্টির হয়ে কাজ করা, সরাসরি দলের হয়ে করুক না, লোক নেই বলে। কল্যাণী এইমসের উদ্দেশ্যে তার বক্তব্য, কল্যাণী এইমসকে বলবো ভালোভাবে কাজ করুন, রোগীদের সুস্থ করুন। আমরা আপনাদের সাহায্য করেছি, আরো সাহায্য করব। দয়া করে এই খেলাটা খেলবেন না। রাজ্যের নিজের মেন্টাল হেলথ বিভাগ আছে, এটা আপনাদের কাজ নয়। সাধারণ মানুষকে মমতার সাবধানবাণী। অনেক এজেন্সি, অনেক সংস্থার নাম করে বাড়ি বাড়ি সার্ভে চলছে আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ দেবে বলে। কাজেই সতর্ক থাকুন, সজাগ থাকুন। রাজ্য সরকারি আধিকারিক ছাড়া কাউকে কোনো তথ্য দেবেন না। তেল মালিশের আছিলায় খাস কলকাতায় পুত্রবধূকে ধর্ষণ, গ্রেপ্তার শ্বশুর। মাত্র মাস তিনেক বিয়ে হয়েছে তরুণীর, আর এই 3 মাসের মধ্যে একাধিকবার শ্বশুর বাড়িতেই ধর্ষণের শিকার গৃহবধূ। ধর্ষণের অভিযুক্ত তরুণী গৃহবধূরই শ্বশুর। তেল মালিশ করানোর নামে পুত্রবধূকে ঘরে ডেকে নিয়ে যায় শ্বশুর। ঘরের মধ্যেই চলে অকথ্য যৌন নির্যাতন। শেষ পর্যন্ত কোনো মতে বাড়ির ভেতর থেকে পালিয়ে এসে ওই গৃহবধূ পুরো বিষয়টি তার এক দাদাকে জানান। ওই দাদা 100 ডায়ালে ফোন করতেই মিলে ফল। পূর্ব কলকাতার নারকলডাঙ্গা থানার পুলিশ আধিকারিকরা গৃহবধূকে উদ্ধার করে তার পাশে এসে দাঁড়ান। পুত্রবধূর অভিযোগের ভিত্তিতেই ধর্ষণের অভিযুক্ত শ্বশুরকে রবিবার পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, নারকেলডাঙ্গা থানা এলাকার এই ঘটনাটি ঘটে। নির্যাতিতা তরুণীর মা বাবা দিল্লির বাসিন্দা। নারকেলডাঙ্গার বাসিন্দা এক যুবকের সঙ্গে তার মেয়ের বিয়ে দেন। ওই যুবক শিয়ালদা একটি দোকানে কাজ করে, তার বাবা সবজি বিক্রি করে। পুলিশের কাছে তরুণীর অভিযোগ, বিয়ের পর থেকে কেউ না কেউ বাড়ি না থাকার সুযোগ নিয়ে একাধিকবার তার উপর চড়াও হয়। সে পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ। যৌন অত্যাচারের শিকার হয় গৃহবধূ। কেঁদে ফেলে, কখনো স্বামী, কখনো বা পরিবারের অন্যদের বিষয়টি জানান। কিন্তু সমস্যার সুরাহা করার বদলে তার উপর চলে পাশবিক অত্যাচার। পরিবারের কর্তার দুষ্কর্ম যাতে বাড়ির বাইরে না যায় তার জন্য তাকে মুখ বন্ধ করতে বলা হয়। দুপুরে বাড়িতে কেউ ছিলেন না। দুপুরের আগেই বাড়িতে ফিরে এসে পুত্রবধূকে তেল মালিশ করতে ডাকে শ্বশুর। তিনি তেলের বাটি নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করার পরেই ওই ব্যক্তি উঠে ঘরের দরজা বন্ধ করে দেন। তারপরেই চলে যৌন নির্যাতন। ধর্ষণের ঘটনার পর গৃহবধূ কোনো মতে ঘরের বাইরে বেরিয়ে যান। এক তুতো দাদাকে ফোন করে পুরো ঘটনাটি জানান। এরপর বাড়ি থেকে পালিয়ে গিয়ে এক আত্মীয়কে সঙ্গে নিয়ে বেলেঘাটা ও নারকেলডাঙ্গা অঞ্চলে ঘোরাঘুরি করতে থাকেন। গৃহবধূর ওই দাদা বুঝতে পারছিলেন না
তার বোন কি করতে চলেছেন। তাই 100 ডায়ালে ফোন করে পুরো ঘটনাটি পুলিশকে জানান। প্রথমে বেলেঘাটা থানার পুলিশ তার সঙ্গে যোগাযোগ করে, তারপর ঠিকানা বুঝে নারকেলডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এরপর যুবকের কাছ থেকে পুরো বিষয়টি জেনে পুলিশ গৃহবধূর সন্ধান চালিয়ে তাকে রাস্তা থেকে উদ্ধার করে। পুলিশ তাকে নারকেলডাঙ্গা থানায় নিয়ে আসে। মেডিকেল পরীক্ষা শেষে গৃহবধূ নারকেলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন শ্বশুরের নামে। আদালতে নির্যাতিতা গোপন জবানবন্দি দিতে পারেন। অভিযুক্ত শ্বশুরকে জেরা করা হচ্ছে ইতিমধ্যেই বলে জানিয়েছে পুলিশ।